ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর+ গোল্ডে। 2002 থেকে 2024 একজন নারীর একটা অদম্য লড়াই। অবশেষে সুপ্রিম কোর্টে বড় জয় পেলেন বিলকিস বানো। বড় ধাক্কা খেল গুজরাট সরকার। বিলকিস বানোর ধর্ষকদের মুক্তির সিদ্ধান্ত খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। কেমন ছিল বিলকিসের সেই 22 বছরের লড়াইটা? 22 বছরের লড়াই, সুপ্রিম কোর্টে বড় জয় পেলেন বিলকিস বানো। বড় ধাক্কা খেল গুজরাট সরকার। বিলকিস বানোর ধর্ষকদের মুক্তির সিদ্ধান্ত খারিজ করল শীর্ষ আদালতের বিচারপতি বি.ভি. নাগারত্ন ও উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ। দুই বিচারপতির বেঞ্চ জানায় 11 জন দোষীকেই জেলে ফিরতে হবে। 11 জন ধর্ষককে সময়ের আগে মুক্তি নয়, 2 সপ্তাহের মধ্যে দোষীদের আত্মসমর্পণ করতে হবে। অপরাধ সংঘটিত হয়েছিল গুজরাটে। অপরাধীরা সেই রাজ্যের জেলে বন্দী ছিলেন, কিন্তু মামলা হয়েছিল মহারাষ্ট্রে। অতএব মুক্তিদানের সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল মহারাষ্ট্র আদালতের, গুজরাটের নয়। ফলে গুজরাট সরকারের নির্দেশে আপাতত স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। 22টা বছর একজন নারীর অদম্য লড়াই, কম কথা নয়। কেমন ছিল বিলকিসের এই লড়াইটা? 2002 সাল, গোধরাকাণ্ড পরবর্তী গুজরাট তখন হিংসার আগুনে পুড়ছে। ওই বছর 3রা মার্চ গুজরাটের ছাপারভার জেলায় আশ্রয় নেওয়া 21 বছরের গৃহবধূ বিলকিস বানো গণধর্ষণের শিকার হন। তখন তিনি 5 মাসের অন্তঃসত্ত্বা। হত্যাকারীদের হাতে বিলকিসের 3 বছরের শিশুকন্যা সহ পরিবারের 7 জন খুন হন। লিমখেরা থানায় অভিযোগ দায়ের করেন বিলকিস। এরপর এই নিয়ে লড়াই শুরু করে জাতীয় মানবাধিকার কমিশন। হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে গণধর্ষণ কাণ্ডের তদন্তের দায়িত্ব নেয় সিবিআই। তদন্তের পর সিবিআই জানায় অভিযুক্তদের বাঁচাতে ময়না তদন্তের রিপোর্টেই গোটা ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছিল। মামলা ওঠে গুজরাট হাইকোর্টে। 2004 সালে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন বিলকিস। অভিযোগ করেছিলেন প্রাণনাশ ও ঘর ছাড়ার হুমকি পাচ্ছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে ওই মামলা মুম্বাইয়ের আদালতে সরানো হয়। 19 জনের বিরুদ্ধে চার্জশিট গঠন হয়। এদের মধ্যে ছিলেন এক সরকারি চিকিৎসক ও 6 পুলিশ আধিকারিক। 2008 সালে বিলকিস বানো গণধর্ষণ কাণ্ডে দোষী 12 জনকে যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়। প্রমাণের অভাবে বাকি 7 জন বেকসুর খালাস হন। পরে শুনানি চলাকালীন একজনের মৃত্যু হয়। প্রত্যেক অভিযুক্তকেই শনাক্ত করেছিলেন বিলকিস। 2017 সালের মে মাসে বম্বে হাইকোর্ট 11 জন ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখে। 2019 সালে বিলকিসের হাতে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ তুলে দেওয়ার জন্য গুজরাট সরকারকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 15 আগস্ট 2022 আজাদি কা অমৃত মহোৎসবের দিন বিলকিস বানো গণধর্ষণ ও হত্যা মামলায় 11 জন জেলবন্দি আসামিকে মুক্তি দিয়েছিল গুজরাট প্রশাসন। গ্রামে ফিরতেই বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা ফুল মালা দিয়ে বরণ করেছিল ধর্ষকদের। আদালতের এই নির্দেশে গোটা দেশে তখন ছিছি রব। 4 মাসের মধ্যে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে দ্বারস্থ হন বিলকিস বানো। রিভিউ পিটিশন দাখিল করেন বিলকিস। 8ই জানুয়ারি 2024 সেই মামলার রায় সুপ্রিম কোর্টে বড় সড় জয় পেলেন বিলকিস বানো। তবে লড়াইয়ে শেষ কিন্তু এখানেই নয়। চাইলেই এই নির্দেশকেও পাল্টা চ্যালেঞ্জ জানানো হতে পারে, তখন ঘুরে যেতে পারে কাহিনী। তবুও বিলকিসের এই জয় বর্তমান ভারতের প্রেক্ষাপটে বিশেষ ইঙ্গিতবাহী। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। টানা 22 বছরের এই লড়াইয়ের কাহিনী আপনারা কিন্তু শুনলেন। 15ই আগস্ট 2022 যে 12 জন দোষী সাব্যস্ত হয়েছিল তাদের মধ্যে একজনের মৃত্যু হয়, 11 জনকে
যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল, কিন্তু ওই 15ই আগস্ট 2022 তারা মুক্তি পায় গুজরাট সরকারের বদান্যতায়। গুজরাট হাইকোর্ট তারা এই বিষয়ে জানিয়েছিল যে মুক্তি দেওয়া হোক, কিন্তু এটা এথিক্যালি পারে না, কারণ মামলার শুনানি হয়েছিল এবং মামলা শুনে গিয়েছিল মহারাষ্ট্র আদালতে। সুতরাং একমাত্র বম্বে হাইকোর্টই এটা দিতে পারে, এমনটাই পর্যবেক্ষণ। আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম বিশিষ্ট আইনজীবী এবং সিপিআইএম এর রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যর সঙ্গে। তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। সুপ্রিম কোর্ট একটা ইতিবাচক রায় দিয়েছেন, যে রায়ের ফলে যে ধর্ষিতা নারী তিনি খানিকটা স্বস্তি পাবেন। ধর্ষক এবং বিজেপি এই দুটো সংস্থাই এবং বিজেপি পরিচালিত সরকার এবং বিজেপি অনুগামী অন্যান্য রাজ্য সরকারের শিক্ষা নিলেন যে ধর্ষকদের প্রশ্রয় দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারকে আরো বেশি অনেক সাবধান হতে হবে। ধর্ষকদের রাজনৈতিক পরিচয়ে তাদের বাইরে ছেড়ে দিয়েছে, সাজা থেকে মুক্ত করে সম্বর্ধনা দেওয়া, এই যে নক্কারজনক কাজটি করা হয়েছিল তার বিরুদ্ধে তার অত্যন্ত বলিষ্ঠ একটি রায়, এবং আশা করব সুপ্রিম কোর্ট এইরকম ধারাবাহিকভাবেই গণতন্ত্র এবং মানুষের অধিকার রক্ষার পক্ষে রায় দিয়ে যাবেন। মনুবাদী সংস্কৃতি এটা শিখিয়েছে যে দলিতদের ধর্ষণ করা যায়, অন্য ধর্মের লোকেদের ধর্ষণ করা যায়, এটা ব্রাহ্মণ্যবাদীদের পক্ষে একটা অধিকার বোধ। সেই বোধ থেকে তারা ধর্ষণ করে এবং সেই বোধ থেকে বিজেপি পরিচালিত সরকার তাদের মুক্তি দিয়ে দেয়। অন্ততপক্ষে এতে আঘাত এলো এবং এই রায়ের পরিপ্রেক্ষিতে ধারাবাহিকভাবে মনুবাদী সংস্কৃতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। তার প্রভাব নির্বাচনে পড়তে পারে, নাও পড়তে পারে। আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা জয়প্রকাশ মজুমদার এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। তাঁরা কি বলছেন সেটাও শুনব। এটা হচ্ছে ভারতীয় আইনে, কিন্তু সেটা গুজরাট সরকারের এবং বিজেপির হজম হয়নি। আমাদের সঙ্গে লোক তো ধর্ষণ করবে, খুন করবে, তার জন্য তাদের শাস্তি কেন হবে সেটা হজম করতে পারেনি। তাই জন্য পরবর্তী ক্ষেত্রে গুজরাট সরকার অন্যায়ভাবে মিথ্যের আশ্রয় নিয়ে, যেটা আজকে সুপ্রিম কোর্ট সুস্পষ্ট বলেছে, মিথ্যের আশ্রয় নিয়ে এই অপরাধীদের মুক্তির ব্যবস্থা করে, এবং যখন তাদের মুক্তি দেওয়া হয় বিজেপি তাদের রাজকীয় সম্বর্ধনা দেয়, যেন বীরের সম্বর্ধনা দেয়, যে তোমরা খুন করেছিলে, তোমরা ধর্ষণ করেছিলে সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েদেরকে, সুতরাং তোমাদেরকে বীরের সম্বর্ধনা দিচ্ছি। এই হচ্ছে বিজেপি, আর এই হচ্ছে গুজরাট সরকার, বিজেপি পরিচালিত গুজরাট সরকার। আজকে সুপ্রিম কোর্ট সেই রায় দিয়ে দু হাতে দুই থাপ্পড়, একটা থাপ্পড় মেরেছেন গুজরাট সরকারের গালে, আর একটা থাপ্পড় মেরেছেন বিজেপির গালে। আমরা শুধু বলি আমাদের দেশে আইন কানুন আছে, সংবিধান আছে। মোদী সরকার এবং মোদীর দল, অমিত শাহর দল বিজেপিকে বললাম যে দেখ কেমন লাগে। যে রায়ে দুরুস্তায় আদালতের উপর ভরসা ছিল, সেই আদালত যে রায় দিয়েছে এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। মানব সভ্যতার লজ্জা যে ভারতবর্ষে এরকম একটা ঘটনার পরে গুজরাট হাইকোর্টের এই নির্দেশ সারা ভারতবর্ষের মানুষ মেনে নেয়। সুপ্রিম কোর্টের রায় প্রমাণ করলো যে মানুষের শেষ ভরসা আদালত। এই আদালত যে রায় দিয়েছে তাকে আমরা সর্বতভাবে সমাজের সমস্ত স্তরের মানুষ এটাকে গ্রহণ করবেন এবং সাধুবাদ জানাবেন বলে আমাদের বিশ্বাস ন্যায়ালয়ের উপর আরো বেড়ে গেল।